পীরকে কবর থেকে মরদেহ তুলে এনে পুড়িয়ে ফেলা হয়েছে, সরকার কিছু সেই করে ঘটনা না। আমরা দেখেছি। এটা পৃথিবীর কোথাও নাই, আমি সেটা বলতেছি। না। তারা তো নতুন নাই, নতুন কিন্তু- ইতিহাস বাইরে করে, তারা 16ই ডিসেম্বরের আত্মসমর্পণের দলিল অস্বীকার করে। এটাকে এখন কন্টিনিউশন করছেন, এটা আমি মনে করি না সঠিক কোনো কাজ হয়েছে, কারণ এইটা রাজনৈতিক প্রতিহিংসা থেকে করা হয়েছে। আমাদের জন্য, আপনি এটা ভুল আমাদের বলতেছেন। বাংলাদেশের ভুল বলতেছেন। মুক্তিযুদ্ধের জন্য আত্মসমর্পণের দলিলের চাইতে বড় সংবিধান আমাদের কাছে নাই। যেখানে জামায়াতের নামটা আসছে, দেখেন এইটা এই ফেসিবাদী কন্টিনিউশন, যে 72 সালে প্রথম যখন এই যে মুক্তিযোদ্ধা, এখানে মূলত মুক্তিযোদ্ধার ডেফিনেশনটাই তো এটা নিয়ে বিতর্ক হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়। মুক্তিযোদ্ধার ডেফিনেশন আমাদের দেশে প্রায় 8-10 বার পরিবর্তন হয়েছে বিভিন্ন সময়। আমি কাকে কাকে মুক্তিযোদ্ধার তালিকায় ঢুকাবো এটার জন্য এটাকে এক্সপ্যান্ড করেছি করে করে বিভিন্ন গ্রুপকে আমি মুক্তিযোদ্ধার তালিকায় ঢুকিয়েছি। তো এখানে মুক্তিযোদ্ধার ডেফিনেশনে 72 সালে যে ডেফিনেশন হয়েছে সেই ডেফিনেশনে ছিল পাকিস্তান হানাদার বাহিনী ও তাদের দোসরদের বিরুদ্ধে যারা সংগ্রাম করেছে, সশস্ত্র লড়াই করেছে, তারা হচ্ছে মুক্তিযোদ্ধা, এই ডেফিনেশন ছিল। এটাকে পরবর্তীতে মুক্তিযোদ্ধা কারা এটার এক্সপ্যানশন হয়েছে, অন্যান্য মানুষকে অ্যাড করেছে। এই ডেফিনেশন এই ফেসিবাদী আওয়ামী লীগ সরকার 2018 সাল পর্যন্ত সিমিলার ডেফিনেশন ছিল এই জায়গায়, কাদের বিরুদ্ধে লড়াই করেছে। 18 সালে এসে আওয়ামী লীগ এ করলো কি, পাকিস্তানি হানাদার বাহিনী ও জামাত ইসলামী, মুসলিম লীগ, নাজামি ইসলামী এরকম দলগুলোর নাম প্রথমবার এসে ইনক্লুড করলো যে এদের বিরুদ্ধেও যুদ্ধ করেছে, যেইটা ফেসিবাদী আমলের একটা সংযোজন। অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারা তৎকালীন শব্দ ব্যবহার করছে, অ্যাড করছে এডিশনাল, কিন্তু তারা ফেসিবাদী ডেফিনিশনের কন্টিনিউশন করেছে। 72 সালে মুজিব থাকা অবস্থায় যে ডেফিনেশন হয়েছে সেটাকে মুক্তিযুদ্ধের ডেফিনেশন আপনারা বলছেন না, আপনি এসে হাসিনার ফেসিবাদের সময় যেটা, এটাকে আপনি সঠিক মনে করছেন। আসলে তো আপনি হাসিনার ভূতের দ্বারা মানে আপনি প্রভাবিত হয়েছেন, এটাকে এখন কন্টিনিউশন করছেন। এটা আমি মনে করি না সঠিক কোনো কাজ হয়েছে, কারণ এইটা রাজনৈতিক প্রতিহিংসা থেকে করা হয়েছে। আমি মনে করি এই যে জামায়াত হয়ে যেতে হয়, যে হানাদার বাহিনীর সাথে সহযোগী হিসেবে জামায়াতের নাম এসছে, অদূর ভবিষ্যতে জামায়াতও নিষিদ্ধ হতে পারে কিনা। যে নিষিদ্ধ তো হবে কি হবে না এগুলো তো আসলে কথা বিষয় না। ব্যাপার হচ্ছে যে ভাই যেটা বললেন, ইনস্টিটিউশন ডেভেলপ করে নাই। হ্যাঁ, এটা তো অতি সত্য কথা। ইনস্টিটিউশন ডেভেলপ করে নাই দেখি তো 70 বছরের একটা রাজনৈতিক দলকে কথায় কথায় ফ্যাসিবাদী বলে বের করে দেওয়া যায় একটা অধ্যাদেশকে আইন বানিয়ে। আপনি বিএনপি এবং আওয়ামী লীগের মতো দলগুলোকে আপনি ইনস্টিটিউট হয়েছে দেখি তো এনজিও ওয়ালারা এত তাদের রাগ, এত ক্ষোভ। কারণ আপনি পার্লামেন্টারি সিস্টেমে এক জিনিস, প্রেসিডেন্সিয়াল সিস্টেম আরেক জিনিস। এই দুইটাকে গুলিয়ে ফেলে তারা প্রেসিডেন্সিয়াল সিস্টেমের বিভিন্ন যেটা রূপ বৈচিত্র্য সেটাকে পার্লামেন্টারি সিস্টেমে ঢুকিয়ে বলতেছে যে যুক্তরাষ্ট্রে যেরকম 2 টার্মের বেশি রাখা যাবে না, পার্লামেন্টারি সিস্টেম কোথাও নাই পৃথিবীর। এটা আমি একদম ওপেন আপনাদেরকে বলে গেলাম। আপনারা একটু দেখান কোন দেশে আছে। আপনি মার্গারেট থেচারের কথা মনে করেন, আপনি ইন্দিরা গান্ধীর কথা মনে করেন, মালয়েশিয়ার কথা মনে করুন। যেই দেশগুলো উন্নতির দিকে গেছে তারা মানুষের ভোটে, সেটা আবার রাতের বেলায় ভোট করে না, কিন্তু ভোটেই তারা জিতে গেছে। এখন এই ইনস্টিটিউশনগুলো, রাজনৈতিক দলগুলো যদি খুব শক্তিশালী হয়ে যায়, প্রেসিডেন্সিয়াল ইলেকশনও কিন্তু ভোটে আসে না, এটা পার্লামেন্ট আবার সময় তারাও কিন্তু পার্লামেন্টারি সিস্টেম এটা আলাদা জিনিস, এটা নিয়ে অন্য অনেক লম্বা চলে যাবে। জনগণের ভোটে আসছে, তারাও জনগণের ভোটে আসছে, কিন্তু তারা দুইবারের বেশি প্রধান হতে পারে না। আনুপাতিক হারে অন্য জিনিস হয়, এটা আসন ব্যবস্থাই আলাদা। এটা পৃথিবীর কোথাও নাই, আমি সেটা বলতেছি। তারা তো নতুন নতুন ইতিহাস বাইরে করে, তারা 16ই ডিসেম্বরের আত্মসমর্পণের দলিল অস্বীকার করে। সেখানে লেখা ছিল পাকিস্তানি সিভিল আর্ম ফোর্সেস এর সাথে এই সিভিল আর্ম ফোর্স, আশা করি ইংরেজি এটুকু বুঝবেন উনি। সিভিল আর্ম ফোর্স কারা? এই জামাতে ইসলামী 14ই ডিসেম্বরে কারা বাড়ি ঘর থেকে আমাদের বুদ্ধিজীবীদেরকে তুলে নিয়ে গেছে? এই যে ছাত্র সংগঠন শিবিরের আগেরটা ছাত্র সংঘ, তাদের প্রধান ছিল আলী আহসান মোহাম্মদ এবং তাদের জিনিসগুলা, তাদের এই সমস্ত গুলো এখন আমাদের নতুন নতুন ইতিহাস কারা শুরু করলো? এই আমাকে কথা বলতে দেন। আমি কথা বলি নাই। 72 সালে যে ডেফিনিশনটা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার এই যে জুলাই সনদ করেছেন না, এই ইতিহাসগুলোকে পাকাপোক্ত করার জন্য, যে আমরা 2018 সালে বলছেন 1972 সালের, এখন তো বই খাতা নিয়ে বসতে হবে। 72 সালে 4 নম্বর তফসিলে এটা ছিল এবং এটা নিয়ে বহু কথা বলা হচ্ছে এবং ওখানেই এই ব্যাপারগুলো ছিল। 3টি দলের নাম, নেজামি পার্টি 18 সালে ছিল, সেটা বললে তো হবে না। আর সবচেয়ে বড় কথা কি, আমাদের জন্য, আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য আত্মসমর্পণের দলিলের চাইতে বড় সংবিধান আমাদের কাছে নাই। সেখানে পরিষ্কার লেখা আছে সিভিল আর্ম ফোর্স। যে সিভিল আর্ম ফোর্সের পক্ষে উনি কথা বলছেন,
সেই আমি ফ্যাসিবাদের চাইতে বড় কোনো definition-এর কথা ফ্যাসিবাদ বলছি। আমাদের এই দেশে নাই। আমি definition-এর 79 কথা সাল বলছি, পর্যন্ত ধরেন, তারা নিষিদ্ধ ছিল, তারা 72 রক সালের কাটার রাজনীতি definition-এ করে, তারা ধর্মের আপনি নামে সেটা রাজনীতি বলতে করে, পারেন, আপনার রাজনৈতিক বক্তব্য তারা সব থাকতে পারে। সময় এই রক কাটা সেটা- ধর্মের নামে রাজনীতি করে, মানুষ হত্যার রাজনীতি করে, গুপ্ত লিক করে, হেলমেট লিক করে তারা ছিল। তারা সেটা আপনি এখানে বলতে হঠাৎ পারেন। করে আওয়ামী লীগের মধ্যে তারা তাদের নিজের চেহারা খুঁজে পায়, তাদের ডাকসু ভিপি হয় এই আওয়ামী লীগ করা, ছাত্রলীগ করা। তারা কোন মুখে কোন কথা বলে, এবং এই সমস্ত কথাবার্তা যারা বলে এই মুনাফেকি শব্দের সাথে তাদের কোনো পার্থক্য নাই। ধন্যবাদ। তাদের সাথে কি ইতিহাস নিয়ে আলাপ একটু করব? ছোট্ট একটু যদি আমাকে ছোট্ট করে যদি বলেন, মব ভায়োলেন্সের মধ্য দিয়ে আমরা দেখলাম কুষ্টিয়ায় পীর শামীমকে হত্যা করা হয়েছে এবং তার রেশ ধরে বাউল শরীফ শফি মণ্ডলকে বাড়িতে পুলিশ মোতায়েন হয়েছে। না, এটা নিয়ে এই তো- মব ভায়োলেন্স কি আসলে বন্ধ হচ্ছে এটা কি? থেকে তারেক রহমান সরাসরি বলেছিলেন এই দেশে বিশ্বাসী অবিশ্বাসী সংশয়ী সকলের সমান মর্যাদা ও সম্মান থাকবে নির্বাচনের আগে, যেই কারণে মানুষ এত বিপুলভাবে তাদেরকে ভোটটা দিয়েছে। কিন্তু আমরা এই ধর্মভিত্তিক রাজনীতি যেটা দেখলাম, সাম্প্রদায়িক যে আগ্রাসন, এটা তো অন্তর্বর্তীকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় হয়ে গেছে। যে ইনস্টিটিউশনের কথা তারা বলে, এমন ইনস্টিটিউশন অন্তর্বর্তীকালীন সরকার করেছে যে রাজনৈতিক দল জন্মগ্রহণ করার আগে নিউ ইয়র্কে নিয়ে চলে গেছে আপনার এনসিপির 2 নেতাকে এবং বিএনপি জামাতের সাথে, এবং এই হচ্ছে তাদের পরিস্থিতি এখন। সেই কারণে আপনি দেখেন যে এই যখন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে একের পর এক মব সন্ত্রাস হলো, আইনের শাসন অনুপস্থিত হলে কোনো কথা সরকার বলে নাই। এমনকি এই যে যারা জামাত বিএনপি বিরোধীরাও এই বিষয়ে একটি কথা বলে না যে এটার একটা তদন্ত করা হোক, যা যা হয়েছে তার একটা রিপোর্ট দেওয়া হোক। আমরা জানতে চাই, মানুষের জীবনের নিরাপত্তা চাই, বড় কিছু নাই। দল মত নির্বিশেষে, লিঙ্গ জেন্ডার বলুন, আপনি মানুষের মত বলুন, পথ বলুন, সবাই সমানভাবে থাকবে। অন্তর্ভুক্তিমূলক সমাজের এই আকাঙ্ক্ষা, সেইটা কোনো দল চায় না, চায় না বলেই সময় নেই। এই মব সন্ত্রাস হয়। যে মব ভায়োলেন্স বন্ধ হচ্ছে না কেন? যদি যে আমি জাস্ট একটা সেন্টেন্স অ্যাড করতে চাই। ভাই বলছিলেন যে দুনিয়ার কোথাও প্রধানমন্ত্রী পদের এরকম সীমাবদ্ধতা নাই। থাইল্যান্ডে সীমাবদ্ধতা দেয়া আছে, 8 বছরের বেশি এক ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারে না, কন্টিনিউয়াস হোক বা নন কন্টিনিউয়াস হোক। এবং কম্বোডিয়াতেও 2023 সালের সংবিধান সংশোধনের পর এ ধরনের পার্লামেন্টারি থাইল্যান্ডে পার্লামেন্টারি সিস্টেম। মব ভায়োলেন্সের পার্লামেন্টারি আমাদের মব ভায়োলেন্সের কথা যেটা বলছেন, এটা তো খুবই দুঃখজনক। এ ধরনের মব ভায়োলেন্স করা এবং সেখানে সরকারের যারা প্রশাসনের দায়িত্বের ক্ষেত্রে তারা নিঃসন্দেহে এখানে অবহেলা করেছে। এবং ইন্টারেস্টিংলি আমি প্রথম আলো নিউজ দেখলাম, বলা হচ্ছে স্থানীয় একটি রাজনৈতিক দলের একজন নেতা, স্থানীয় একজন নেতা, কোন রাজনৈতিক দল, কোন নেতা, কোন পর্যায়ের নেতা কিছুই বলা হচ্ছে না। কেন এই লুকোচুরি করা হচ্ছে আমি জানি না। অন্য সময় হলে তো দলের নাম, দলের 14 গোষ্ঠীর নাম সহ মেনশন করা হতো। এবার কেন এই লুকোচুরি করা হচ্ছে আমি জানি না। এবং পীরকে বলা হচ্ছে কথিত পীর। সে কথিত পীর হোক, সে ব্যক্তি হোক, যেই হোক, সে তো একজন ব্যক্তি। তাকে এভাবে গিয়ে তো কেউ হামলা করে মেরে ফেলতে পারে না। তো এখানে আমি মনে করি এটা সরকারের ব্যর্থতা। এবং এটা শুধু এখানে দিয়ে শুরু হয়েছে তা না, এটা শুরু হয়েছে বাংলাদেশ ব্যাংক দিয়ে। বাংলাদেশ ব্যাংকেও এ ধরনের মব ভায়োলেন্স করে গভর্নরকে সরিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় এ ধরনের কার্যক্রম করা হয়েছে। আমি মনে করি এ ধরনের মব ভায়োলেন্স বন্ধ করা উচিত এবং আমাদের বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা উচিত, যাতে করে মানুষজন, ইভেন একজন চোরকেও যদি ধরে, সে যেন নিজেরা সঠিক বিচার করে বিচারের হাতে তুলে দেয়। অন্তর্বর্তী সরকারের সময় ওই পীরকে কবর থেকে মরদেহ তুলে এনে পুড়িয়ে ফেলা হয়েছে, সরকারকে সেই ঘটনা আমরা দেখেছি। এইভাবেই সাম্প্রদায়িক শক্তিকে তারা বিরোধী দলে। অসংখ্য ধন্যবাদ দুজনকে। দর্শক, এতক্ষণ আলোচনা ছিলেন মাহবুব, সাংবাদিক ও কলামিস্ট ছিলেন ডক্টর শিববির আহমদ, উন্নয়ন অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক। দুজনকে অসংখ্য ধন্যবাদ প্রাণবন্ত আলোচনা করবার জন্য। দর্শক, আপনারা ধৈর্য ধরে আমাদের অনুষ্ঠান দেখবার জন্য আপনাদের প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে যেহেতু আজকে নতুন বছরের চৈত্র সংক্রান্তি শেষ হয়েছে, নতুন বছর শুরু হলো, আপনাদের সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সেই সাথে আগামীকাল একই সময়ে চ্যানেলের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন সবাই।